আপনার পরিচয় কি? আপনি কি শুধুই একজন শ্রমিক নাকি আপনি একটি উৎপাদনের যন্ত্র? আপনার শ্রমের সময় সাপ্তাহিক 40 ঘন্টা নয়, আপনার চুক্তি হলো দিনে 12 থেকে 16 ঘন্টা। আপনার বিশ্রাম কি? আপনার সাপ্তাহিক ছুটি কি নিশ্চিত? এই প্রশ্নের উত্তর যদি হয় না, তবে আপনার জীবনই এই শিল্পের মূলধন। আপনার ঘামেই গড়ে উঠছে বিলিয়ন ডলারের মুনাফা, আর সেই মুনাফার চাপে আপনার জীবনের মূল্য নেমে আসে শূন্যতে। এই বিপর্যয় প্রাকৃতিক কোনো দুর্যোগ ছিল না কোনো ভূমিকম্পের আঘাত। এটা ছিল মানুষের হাতে তৈরি এক নির্মম ফাঁদ। ফাটল দেখা গিয়েছিল বারবার, বিপদ ঘন্টা বেজেছিল প্রকটভাবে, তবুও শ্রমিকদের বাধ্য করা হলো সেই ভবনে ঢুকতে। কেন? কারণ উৎপাদন বন্ধ হলে মুনাফা কমবে, মালিকের লাভ কমবে। রানা প্লাজা ছিল না কোনো কারখানা, এটি ছিল মুনাফার লোভে নির্মিত এক মৃতকূপ, যেখানে শ্রমিক ছিল কেবলমাত্র এক উপকরণের নাম, যার বিকল হওয়া মানে কেবল নতুন এক পরিসংখ্যানের রূপ নেওয়া। প্রশ্ন হলো, কতটা লাভ হলে বিবেকের ফাটল ঢাকা যায়, আর সেই ফাটল ঢাকতে কত হাজার জীবনের প্রয়োজন হয়। আসসালামু আলাইকুম। 23 এপ্রিল 2013 মঙ্গলবার সকাল 8টা। ঘন্টা দুয়েক আগে শুরু হয়েছে বিরোধী জোটের টানা 2 দিনের হরতালের আওতামুক্ত শিল্প হিসাবে তৈরি পোশাক শ্রমিকদের পদচারণা শুরু হয়েছে সাভারে। ব্যস্ত ঢাকা আরিচা মহাসড়কের পাশে 9তলা ভবন রানা প্লাজা। এই ভবনটিতেও দলে দলে ঢুকছে শত শত নারী পুরুষ। ভবনটির 3তলা থেকে শুরু হয়ে 9তলা পর্যন্ত রয়েছে 5টি তৈরি পোশাক কারখানা। নিচতলা ও দোতলায় শপিং মল, যেখানে রয়েছে মোট 270টি দোকান। সেই সাথে ভবনে আছে বেসরকারি ব্র্যাক ব্যাংকের একটি শাখা। সকাল 9:10। 3তলার একটি পিলারে হঠাৎ চটচট করে শব্দ হলো। একটি সেলাই মেশিনের উপর খসে পড়ল দেয়ালের প্লাস্টার। আতঙ্কে ছোটাছুটি শুরু করলেন শ্রমিকরা। তখন কারখানার চেয়ারম্যানকে ফোন করা হলো। তিনি কারখানা ছুটি দিয়ে দিতে বলেন, কিন্তু ফাটলের খবর চাপা থাকেনি। বাংলাদেশ বেসরকারি স্যাটেলাইট টিভি চ্যানেল 21 টেলিভিশনের সাভার সংবাদদাতা নাজমুল হুদা কয়েক মিনিটের মধ্যে তার ক্যামেরা নিয়ে পৌঁছে যান ঘটনাস্থল রানা প্লাজায়। ওই সময় তাকে বারবার বাধা দেওয়া হয় রানা প্লাজা নামের ভবনটির মালিক ও সাভার যুবলীগের নেতা সোহেল রানার সঙ্গী সাথীরা। এ সময় তিনি কৌশলে সোহেল রানার একটি সাক্ষাৎকার নেন। বেলা 12:30। রানা প্লাজার ভেতরে নিজ কার্যালয়ে বসে 21 টেলিভিশনকে সাক্ষাৎকার দেন সোহেল রানা। পিলারের ওখান থেকে চুল পরিমাণ প্লাস্টার খুলে পড়েছে। মানুষ স্টিলকে তাল বানাচ্ছে। আমরা ইঞ্জিনিয়ার সাথে নিয়ে দেখে এসেছি। ইঞ্জিনিয়ার বলেছে এটা ঝুঁকিপূর্ণ না, 2-1 দিনের মধ্যে প্লাস্টার ঠিক করে দেওয়া হবে। থেকে প্লাস্টার আছে না, প্লাস্টার আছে চলে গেছে, ওটা ফাটল বলে না, প্লাস্টার আছে। দেখলাম ইঞ্জিনিয়ার দেখছে যে এগুলো ফাটল ধরে। সাক্ষাৎকারে যে প্রকৌশলীর কথা উল্লেখ করেন মিস্টার রানা, সংবাদদাতা নাজমুল হুদা জানান ওই প্রকৌশলী ভবনটির কোনো কর্তৃপক্ষ নন। তিনি মূলত রানা প্লাজা ভবন নির্মাণকালে সোহেল রানার নিয়োগ করা একজন বেসরকারি প্রকৌশলী, তার নাম আব্দুর রাজ্জাক। বেলা 3টা। রানা প্লাজা পরিদর্শন করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কবির হোসেন সর্দার। প্রকৌশলী আব্দুর রাজ্জাকের বরাত দিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, অস্বাভাবিক কিছু না, একটা পিলারে কিছুটা ফাটল দেখা দিয়েছে, বিশাল আশঙ্কার কোনো সম্ভাবনা নেই। 24 এপ্রিল 2013 বুধবার সকাল 8টা। বাংলাদেশে দ্বিতীয় দিনের মতন হরতাল চলছে সেদিন। রানা প্লাজার শপিং মলের সব দোকান বন্ধ ব্র্যাক ব্যাংকের শাখাটিও। শুধু 5টি পোশাক কারখানার শ্রমিকরা ভবনের সামনে ইতস্তত ঘোরাঘুরি করছেন। আশেপাশের মাইক দিয়ে ঘোষণা দিয়ে বলা হচ্ছে শ্রমিকদের কাজে যোগ দিতে। সোহেল রানা এবং গার্মেন্টস মালিকরা জোর করে কাজে আসার জন্য, না আসলে 2 মাসের বেতন আটকে রাখবে বলে হুমকি দেয়। সকাল 8:30। শ্রমিকরা ঢুকে পড়েছে রানা প্লাজায়। 3তলা থেকে 9তলা সবগুলো ফ্লোরেই শুরু হয়ে গেছে কাজ। ফ্লোরে মাইকিং করে বলা হচ্ছে ভবনটি 13তলা ফাউন্ডেশন, কেবল 9তলা হয়েছে, আতঙ্কিত হবার কারণ নেই। আর যদি কোনো দুর্ঘটনা দেখা দেয়, আমাদের কনফারেন্সের লোক আছে চারিদিকে, তোমাদের দ্রুত বের হয়ে যাবার ব্যবস্থা করা হবে। সকাল 8:40। চারিদিকে কিছু লোক অস্বাভাবিকভাবে দৌড়াতে শুরু করেছে। 24 এপ্রিল 2013 বুধবার সকাল 8:47। ভেতরে থাকা কয়েক হাজার শ্রমিক নিয়ে ধসে পড়ল সাভারের রানা প্লাজা নামের 9তলা ভবনটি। এ সময় সামনের সড়কের পুরোটাই ধুলোয় ঢাকা পড়ে যায়। শুরু হয় ভেতর থেকে প্রাণ নিয়ে বেরিয়ে আসা শ্রমিকদের আর্তচিৎকার। মাত্র কয়েক সেকেন্ডের সেই শ্বাসরুদ্ধকর ঘটনা বাইরে থেকে প্রত্যক্ষ করেছিলেন রানা প্লাজার ঠিক সামনে একটি স্টলের মালিক আব্দুল হামিদ ব্যাপারী। 9টা বাজার 13 মিনিট বাকি আছে। বিল্ডিংটা একটা মোচড়কে ফট করে 3 সেকেন্ডের মধ্যে পড়ে গেল। তারপর ধুলোয় অন্ধকার হয়ে গেল, কিছুই আর দেখি না। আমার 2 হাত, চোখ, মুখ ধুলোয় মেখে গেছে। 5 মিনিট পরে আমি দৌড়ে পাশের 4তলা ভবনের ছাদে উঠে যাই। সেখানে আমার ছেলে ছিল। ছেলেটা আমার মারা গেছে।
বলতে বলতেই কান্নায় ভেঙে পড়লেন মিস্টার ব্যাপারী। উদ্ধার অভিযানের নেতৃত্বে চলে আসে সেনাবাহিনী, তাদের সাথে দমকল, পুলিশ এবং বহু অপেশাদার স্বেচ্ছাসেবক যোগ দেন। একের পর এক বের হতে থাকে মৃতদেহ। প্রাথমিকভাবে তাদের নিয়ে যাওয়া হয় সাভার অধরচন্দ্র মডেল হাই স্কুলের বারান্দা, মেঝেতে আর খেলার মাঠে। আহতদের জায়গা হতে থাকে রানা প্লাজার অদূরে বেসরকারি হাসপাতাল এনাম মেডিকেল কলেজে। প্রতিদিনই বাড়তে থাকে লাশের স্তূপ আর কমতে থাকে জীবিতদের উদ্ধার করবার আশা। 13ই মে 2013 সোমবার সেনাবাহিনী আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে রানা প্লাজার উদ্ধার অভিযান সমাপ্ত করে। 20 দিনের উদ্ধার তৎপরতায় রানা প্লাজার ধ্বংসস্তূপ থেকে বের করে আনা হয় 1137টি মৃতদেহ। জীবিত উদ্ধার করা হয় 2500-এর মতো মানুষ, যাদের অনেকেই চিরতরে পঙ্গুত্ব বরণ করে। রানা প্লাজার দুর্ঘটনার কারণ, ভবন ধসের কারণ হিসেবে 9টি বিষয়কে চিহ্নিত করা হয়েছে, যাতে রানা প্লাজার কারখানাগুলোতে অতিরিক্ত কাঁচামাল ও কাপড় রাখা এবং ধারণ ক্ষমতার বেশি শ্রমিক নিয়োগের কথা বলা হয়েছে। এছাড়া নকশা উপেক্ষা করে অনুমোদিত 6 তলার পরিবর্তে 9 তলা নির্মাণ, নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার, পিলারের ভারবহন ক্ষমতা যথোপযুক্ত না থাকা, ফ্লোরগুলোতে জেনারেটর স্থাপন, সেন্ট্রাল এয়ার কন্ডিশনের জন্য ছাদে বেসমেন্ট সহ চিলার স্থাপন, কারখানাগুলোতে জেনারেটর ও বয়লার বিপুল পরিমাণে যন্ত্রপাতি স্থাপন এবং একই সঙ্গে সব জেনারেটর চালানোর ফলে সৃষ্টি কম্পনকে ভবন ধসের কারণ হিসাবে চিহ্নিত করা হয়েছে। এছাড়া ভবনের স্ট্রাকচারাল ডিজাইন, লেআউট, প্ল্যান, পিলার, ভীম ও স্ল্যাবের কংক্রিট বুয়েট পরীক্ষাগারে পরীক্ষা করিয়ে পরীক্ষায় দেখা গেছে 6 তলা পর্যন্ত নকশা অনুমোদন থাকলেও পরে 9 তলা করা হয়েছে রানা প্লাজা। বাণিজ্যিক ব্যবহারের কথা বলে নির্মিত হলেও সেখানে বানানো হয়েছে কারখানা। রানা প্লাজার মূল পিলারের আকার ছিল 20 ইঞ্চি বাই 20 ইঞ্চি। কংক্রিট স্ট্রেংথ ছিল 2300 PSI। প্রতিটি ফ্লোর ছিল 20,000 বর্গফুটের, অথচ এই ধরনের ভবনের ক্ষেত্রে তা 3500 PSI হওয়া উচিত ছিল।